হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ডিএসসি V1 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এবছরে তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজদৌল্লার বিরোধের কারণ বা সংঘর্ষের কারণে সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। উত্তরটি দেখে নাও। নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। এই কারণে তিনি তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র 23 বছরের যুবক সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। এতে সিরাজের নিকট আত্মীয়রা খুশি হতে পারেননি। আলীবর্দীর জ্যেষ্ঠ কন্যা ও ঢাকার ভূতপূর্ব শাসনকর্তা নওয়াজ মোহাম্মদ খাঁর বিধবা পত্নী ঘসেটি বেগম এবং আলীবর্দীর মধ্যম কন্যার পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা শৌকত জং সিরাজের বিরোধিতা করতে থাকেন। তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এবং ঢাকার দেওয়ান রাজবল্লভ এই ষড়যন্ত্রে যোগ দেন। মুর্শিদাবাদে ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল ছিল সিরাজ বিরোধী চক্রান্তের কেন্দ্রস্থল। সিরাজ ঘসেটি বেগমের ধনসম্পত্তি বলপূর্বক বাজেয়াপ্ত করেন এবং তাকে মুর্শিদাবাদ রাজপ্রাসাদে নজরবন্দি করা হয়। এরপর তিনি শৌকত জংয়ের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু ইতিমধ্যে ইংরেজ বণিকদের সঙ্গে তার সম্পর্ক এমন এক অবস্থায় পৌঁছেছিল যে তিনি ইংরেজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ণিয়া অভিযান স্থগিত রেখে মুর্শিদাবাদে ফিরে আসেন। সিরাজের সিংহাসনারোহণের সময় থেকে ইংরেজদের সঙ্গে তার তিক্ততা শুরু হয়। এর পশ্চাতে কয়েকটি কারণ নিহিত ছিল। প্রথম কারণ দেখে নাও। সিরাজের সিংহাসন আরোহণের সময় চিরাচরিত প্রথা উপেক্ষা করে ইংরেজরা সিরাজকে পাঠায়নি। এতে সিরাজ অপমানিত বোধ করেন। এ প্রসঙ্গে ইংরেজ ঐতিহাসিক H.C. হিল বলেন যে ইংরেজ বণিকরা বিশ্বাস করত যে সিরাজের নবাবি বেশি দিন স্থায়ী হবে না, তাই তারা উপঢৌকন প্রেরণের সৌজন্য দেখায়নি। দ্বিতীয়ত, সিরাজের কাছে সংবাদ পৌঁছায় যে ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম এবং শৌকত জংকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এতে সিরাজ ক্ষুব্ধ হন। তৃতীয়ত, ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তজরূপের অভিযোগ আনা হয়। সিরাজ তাকে মুর্শিদাবাদে এসে সকল হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন, কিন্তু রাজবল্লভের নির্দেশে তার পুত্র কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন সহ ঢাকা থেকে কলকাতায় পালিয়ে যান এবং কলকাতার ইংরেজ গভর্নর ডেক তাকে আশ্রয় দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে নবাবের হাতে সমর্পণ করতে অস্বীকার করেন। চতুর্থত, দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে ফরাসি ও ইংরেজ উভয় পক্ষই বাংলাদেশে দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলে ফরাসিরা তা পালন করে, কিন্তু ইংরেজরা তার বারংবার নির্দেশে কোনো কর্ণপাত করেননি। এমনকি তার দূত নারায়ণ দাসকেও তারা লাঞ্ছিত করে। এর ফলে নবাবের মর্যাদা যথেষ্ট ক্ষুণ্ণ হয়। পঞ্চমত, 1717 খ্রিস্টাব্দে দিল্লি সম্রাট ফারুক শিয়ার ইংরেজ কোম্পানিকে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার এবং দস্তক বা ছাড়পত্র দান করেন। দস্তক দেওয়া হয়েছিল কোম্পানিকে, ব্যক্তিগতভাবে কোম্পানির কর্মচারীদের নয়, কিন্তু কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে এই দস্তক ব্যবহার করত। এর ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতো। সিরাজের বিরুদ্ধে প্রতিবাদ জানান, কিন্তু কোম্পানি তার কথায় কর্ণপাত করতে রাজি ছিল না। তাই সিরাজের পক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ভিন্ন গত্যন্তর ছিল না। উদ্ধত ইংরেজদের সমুচিত শাস্তি দেবার উদ্দেশ্যে প্রথমেই তিনি তাদের কাশিমবাজার কুটি দখল করেন 1756 খ্রিস্টাব্দে 4 জুন এবং পরদিন কলকাতা অভিমুখে অগ্রসর হন। 1756 খ্রিস্টাব্দের 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গসহ কলকাতা নবাবের হস্তগত হল। গভর্নর ডেক ও অধিকাংশ ইংরেজ কলকাতা থেকে পলায়ন করে ফলতায় আশ্রয় নেন। বলা হয় যে এই সময় 20 জুন রাত্রিতে নবাবের হাতে বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে তার নির্দেশে নাকি 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ক্ষুদ্র কক্ষে আটকে রাখা হয়। পরদিন সকালে দেখা যায় যে 146 জন বন্দির মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। বলা বাহুল্য, সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এত ক্ষুদ্র কক্ষে এতজন সৈন্যকে বন্দি রাখা যায় না এবং এই কাহিনী হলওয়েল নামক জনৈক পদস্থ ইংরেজ কর্মচারীর কল্পনাপ্রসূত। নবাবের চরিত্র হননের উদ্দেশ্যেই তিনি এই কাহিনী প্রচার করেন। শ্রীমতী অ্যানি বেসান্ত বলেন যে জ্যামিতি প্রমাণ করেছে যে পাটিগণিতের অঙ্কটি ভুল। অক্ষয় কুমার মৈত্র এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন যে অন্ধকূপ হত্যার মৃত ইংরেজদের যে তালিকা হলওয়েল দিয়েছেন তাদের মধ্যে অনেকে আগেই মারা যান এবং অনেকে এই ঘটনার পরেও জীবিত ছিলেন। স্যার যদুনাথের মতে কলকাতা তখন 146 জন ইংরেজ ছিলেন না।
সম্ভবত তখন 60 থেকে 70 জন ইংরেজ কলকাতায় ছিল। নোয়েল বার্কার নামক গবেষকের মতে অন্ধকূপ ঘটনা সত্যই ঘটেছিল, তবে মৃতের সংখ্যা ছিল অনেক কম এবং এর জন্য নবাব কোনোভাবেই দায়ী ছিলেন না। যাই হোক, কলকাতা দখলের পর সিরাজ আলীবর্দী নাম অনুসারে কলকাতার নাম রাখেন আলীনগর এবং মানিকচাঁদকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করে মুর্শিদাবাদে ফিরিয়ে আনেন। কাসিমবাজার ও কলকাতার পতনের সংবাদ মাদ্রাজে পৌঁছালে কর্নেল ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়েটসনের নেতৃত্বে একটি নৌবহর কলকাতা পুনরুদ্ধারের জন্য যাত্রা করে এবং অতি সহজেই একই রকম বিনা বাধায় কলকাতা তাদের হস্তগত হয়। এই সংবাদে সিরাজ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন এবং কয়েকদিন যুদ্ধের পর তিনি ইংরেজদের সঙ্গে 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পায়। বলা বাহুল্য, এই সন্ধির ফলে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বহুল পরিমাণে বৃদ্ধি পায়। এতদিন পর্যন্ত কলকাতা ছিল নবাবের অধীনস্থ একটি জমিদারি মাত্র। যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে কলকাতা হয়ে উঠল একটি স্বাধীন ভূখণ্ড, যার কর্তা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এছাড়া তাদের হাতে নবাবের পরাজয় তাদের উচ্চাকাঙ্ক্ষাকে প্রবলভাবে বৃদ্ধি করে। দুই পক্ষের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হলেও যথার্থ মিত্রতা স্থাপিত হয়নি। দাক্ষিণাত্যে তখন কর্ণাটকে তৃতীয় যুদ্ধ চলছে। এই সুযোগে নবাবের প্রতিবাদ অগ্রাহ্য করে ক্লাইভ ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করেন। এইভাবে ক্লাইভ একদিকে যেমন প্রতিদ্বন্দ্বী ফরাসিদের ধ্বংস করেন, তেমনি অপরদিকে ইংরেজদের বিরুদ্ধে নবাব ও ফরাসি মৈত্রীর সম্ভাবনাও দূর করেন। পরাজিত ফরাসিরা মুর্শিদাবাদে আশ্রয় গ্রহণ করে। এছাড়াও এই সময় দাক্ষিণাত্যে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সিরাজের গোপন যোগাযোগ চলছিল। এতে ক্লাইভ আতঙ্কিত হন এবং তিনি উপলব্ধি করেন যে ইংরেজদের ওপর নির্ভরশীল কোনো ব্যক্তিকে মুর্শিদাবাদের সিংহাসনে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত ইংরেজদের স্বার্থ নিরাপদ নয়। ইতিমধ্যে জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুল্লাহ, ভূমিচাঁদ, মির্জাফর, ইয়ার লতিফ প্রমুখ মুর্শিদাবাদের হিন্দু মুসলিম বহু বিশিষ্ট ব্যক্তি সিরাজের অপরামর্শী ও উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে সিংহাসন থেকে অপসারিত করার চক্রান্ত শুরু করেছেন। তাদের আহ্বানে ক্লাইভও সেই ষড়যন্ত্রে যোগ দেন। স্থির হয় সিরাজকে অপসারিত করে মির্জাফর সিংহাসনে বসবেন এবং এর বিনিময়ে ক্লাইভ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশের নানা সুযোগ সুবিধা পাবে। ইংরেজ ঐতিহাসিক এস সিহলের মতে পলাশির যুদ্ধের জন্য সিরাজই দায়ী ছিলেন। তার মতে নবাবের অহমিকা ও লোভী যুদ্ধের জন্য দায়ী ছিল। তিনি বলেন যে নবাবের প্রকৃত লক্ষ্যই ছিল কোম্পানির অর্থ লুণ্ঠন করা। দুর্গ নির্মাণ ও অন্যান্য বিষয়কে তিনি উপলক্ষ্য হিসাবে ব্যবহার করেন। পিজে মার্শাল, ক্রিস বেইলি প্রমুখ আধুনিক ঐতিহাসিকদের রচনাতেও হিলের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায়। অপরপক্ষে ইংরেজ ঐতিহাসিক রবার্ট ওরাম ও পার্সিভাল স্পিয়ার ভিন্ন কথা বলেন। ওরাম বলেন যে ইংরেজরা আরকটের মতো বাংলাতেও নিজেদের পছন্দ মতো কাউকে সিংহাসনে বসবার উদ্দেশ্যে সিরাজের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পার্সিভাল স্পিয়ার বলেন যে বাংলা সম্পদ কোম্পানির বার্ষিক লগ্নিতে নিয়োগ করে বিপুল মুনাফা অর্জনের সম্ভাবনা সৃষ্টি করার উদ্দেশ্যেই ক্লাইভ দরবারের ষড়যন্ত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। ডক্টর ভিজেন গুপ্ত বলেন যে ঐশ্বর্য ও ক্রমবর্ধমান ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে ইংরেজ কোম্পানি সাম্রাজ্যবাদী কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে এবং এর ফলেই পলাশির যুদ্ধের সূচনা হয়। আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে এসে গেছি, শেষটা দেখে নাও। ষড়যন্ত্রের প্রস্তুতি শেষ হলে ক্লাইভ নবাবের বিরুদ্ধে আলীনগরের সন্ধির শর্তাদি ভঙ্গের অভিযোগ আনেন এবং এক চরমপত্র পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করেন। চরমপত্রের উত্তর আসার আগেই ক্লাইভ সসৈন্যে মুর্শিদাবাদ অভিমুখে যাত্রা করেন। 1757 খ্রিস্টাব্দে 23 জুন মুর্শিদাবাদের 23 মাইল দূরে নদিয়া জেলার পলাশির প্রান্তরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। ইংরেজ পক্ষে ছিল 800 ইউরোপীয় ও 2200 দেশীয় সেনা এবং অপর পক্ষে নবাবের পক্ষে ছিল 18,000 অশ্বারোহী ও 50,000 পদাতিক সৈন্য। মির্জাফর, রায়দুল্লাহ, ইয়ার লতিফ প্রমুখ সেনাপতিরা যুদ্ধক্ষেত্রে পুতুলের মতো দণ্ডায়মান থাকেন। বীর সেনাপতি মীর মদন ও মোহনলাল যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন। মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতায় নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। এই যুদ্ধে ইংরেজ পক্ষে মাত্র 23 জন নিহত ও 49 জন আহত হয় এবং নবাবের পক্ষে প্রায় 500 জন নিহত ও সমসংখ্যক সৈনিকও আহত হয়। সিরাজ পলায়ন করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বন্দী করে মুর্শিদাবাদে আনা হয় এবং মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে 1757 খ্রিস্টাব্দে 2রা জুলাই তিনি নিহত হন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো,
এবং কী ধরনের ভিডিও তোমাদের লাগবে কমেন্ট বক্সে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।